অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঢাকা থেকে করাচির সরাসরি ফ্লাইট এই জানুয়ারিতে চালু হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান ভিসা রিলেটেড আরো নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, অনেকদিন পর পাকিস্তান ভিসা রিলেটেড বা পাকিস্তান রিলেটেড নতুন ভিডিও করছি। বিশেষত এর মধ্যে ভিডিও না করার পিছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশ টু পাকিস্তানের যে বিমান যোগাযোগ হওয়ার কথা ছিল, সেটা একটা মনে হচ্ছিল অজানা কারণে, বা হয়তো সকলেই জানে কিন্তু সেটা ফ্ল্যাশ হচ্ছিল না, কোনো একটা কারণে বন্ধ হয়েছিল। তো এই বন্ধ হয়ে থাকার কারণে আসলে বাংলাদেশি অনেক পর্যটক যারা পাকিস্তান যেতে চায় বা যাওয়ার জন্য মুখিয়ে আছে, তারা কিন্তু অনেকেই কিন্তু আসলে মুখ ফিরিয়ে নিয়েছিল যে হয়তো আর সম্ভব না। ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। তো এই মুহূর্তে সবচেয়ে গরম খবর হচ্ছে যে কথা সত্য যে বাংলাদেশ থেকে পাকিস্তানে আপাতত ফ্লাইট চালু হচ্ছে এই চলতি জানুয়ারিতেই। তো আসলে এটা কেন আটকে ছিল, আটকে থাকার কারণটা কি? দেখুন, মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এদের যে পলিটিক্যাল অ্যাফেয়ার বা এদের যে পলিটিক্যাল ল্যাক অফ ট্রাস্ট, সেটাই হচ্ছে মূল ইস্যু। অর্থাৎ একটা দেশের সাথে আর একটা দেশের যখন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়, তখন একটা শর্ত থাকে যে আমার দেশ থেকে একটা আসবে, তোমার দেশ থেকেও একটা আসবে। অর্থাৎ খুব ভালোভাবে যদি খেয়াল করেন, দেখবেন যে আপনার জেলা থেকে মানে আন্তঃজেলার যে সমস্ত গাড়িগুলো আছে, এখানে কিন্তু এক ধরনের এগ্রিমেন্ট থাকে, লিখিত হোক আর অলিখিত হোক। যে সাপোজ ঢাকা থেকে মানিকগঞ্জে যদি মানিকগঞ্জ বাস মালিক সমিতির 5টা গাড়ি আসে, তাহলে ঢাকা মালিক সমিতিরও 5টা গাড়ি থাকবে। অর্থাৎ এই 10টা গাড়ি যাতায়াত করবে, প্যাসেঞ্জার বহন করবে। তো একটা দেশের সাথে আর একটা দেশের যখন বিমান যোগাযোগ চালু হয়, তখন কিন্তু অবশ্যই এই ক্ষেত্রেও চুক্তি থাকে যে এই দেশের এয়ারলাইন্স 5টা আর এই দেশের এয়ারলাইন্স 5টা, এইভাবে এই রুটে বিমান চলাচল করবে। যদিও বা কিছু ব্যতিক্রম আছে, যেমন আপনি যদি ভুটানে প্রবেশ করতে চান, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট পাবেন না যেটা বাংলাদেশি ফ্লাইট ভুটানে যায়। ভুটানের শুধুমাত্র নিজস্ব ড্রুক এয়ারওয়েজ যেটা আছে, সেটা ছাড়া অন্য কেউই সেখানে এয়ারওয়েজ পরিচালনা করতে পারে না। এর পিছনে কারণ আছে। সেই এয়ারওয়েজ মানে এয়ারপোর্টটা কিন্তু সত্যি ডিফারেন্ট, এবং তাদের যে প্রশিক্ষিত পাইলট আছে সে ছাড়া সেখানে বিমান ল্যান্ডিং করতে পারে না। তো এটা একটা মানে ব্যতিক্রমী প্রবলেম। যেমন ইন্ডিয়াতে মানে ভুটানে যদি বাইরের দেশ থেকে কেউ আসে, সাধারণত তাকে ইন্ডিয়া আসতে হয়, তারপর ইন্ডিয়া থেকে ব্রুক এয়ারওয়েজে করে সেখানে যেতে হয়। তো পাকিস্তানের ক্ষেত্রে যদি এখন প্রায় এক যুগ আগে তো বাংলাদেশ এবং পাকিস্তানের বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আবার নতুন করে চালু করতে হয়, তাহলে তো অবশ্যই পাকিস্তানেরও এয়ারওয়েজকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশেরও এগিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস রুট বা মানে নিয়ম। মানে রুট কথাটা ভুল বলে ফেলেছি। তো এই নিয়মের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রথম পর্যায়ে কথা হচ্ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স, এই দুইজন হচ্ছে ফ্লাইট পরিচালনা করবে, আর পাকিস্তানের পক্ষ থেকে শুধু পিআইএ বা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যেটা, সে এটা পরিচালনা করবে। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে ভারত আর পাকিস্তানের এই যে পলিটিক্যাল একটা ল্যাক অফ ট্রাস্ট, এর কারণে কিন্তু ভারতের কোনো এয়ারওয়েজ পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারে না, আবার পাকিস্তানের কোনো এয়ারওয়েজ ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারে না। এখন আপনি বলবেন হয়তো যে বাংলাদেশের সাথেও তো সম্পর্ক খারাপ, বাংলাদেশকে কি ব্যবহার করতে দিবে? হ্যাঁ, বাংলাদেশকে ব্যবহার করতে দিতে বাধ্য ভারত। এর কারণ হচ্ছে ভারত যদি আকাশপথে তার 7 সিস্টার্স এর সাথে, এই 7টা পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে এয়ার যোগাযোগ বা অর্থাৎ বিমান যোগাযোগ ব্যবস্থা যদি স্বাভাবিক রাখতে চায়, তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে হবে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে বাংলাদেশকেও কিন্তু তাদের দেশের আকাশসীমা ব্যবহার করতে মানে দিবে। এবং ইন্ডিয়া কিন্তু ভারত পাকিস্তানের না, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে বিমান যোগাযোগ হবে, সেই বিমান যোগাযোগে কিন্তু কখনো বলেনি যে বাংলাদেশের এয়ারলাইন্সকে তারা পরিচালনা করতে দেবে না। বরাবরই তারা এটাই বলে এসেছে যে পাকিস্তানের বিমান তাদের আকাশসীমা দিয়ে যেতে পারবে না। আর এই পরিস্থিতিটা আরো মানে তিক্ত হয়েছে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে। নরেন্দ্র মোদী সম্ভবত উজবেকিস্তান কি কাজাকিস্তান এরকম একটা ট্যুরে যাচ্ছিল, তখন তারা রিকোয়েস্ট করেছিল যে পাকিস্তানের উপর দিয়ে তাদের বিমানটা যাবে, কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ পুরোপুরি ভাবে সেটা ডিনাই করে দেয়।
আর এই ডিনাই করার কারণে কিন্তু পরবর্তীতে এই সম্পর্কটা আরো তিক্ততায় ভরে গেছে। এটাও সত্যি যে ভারত পাকিস্তান পর্যায়েও এখন আর বিমান চলাচল তেমন একটা নেই বললেই চলে, যেটাও আছে সেটা তৃতীয় পক্ষের। সো এর জন্য একটা মানে এই যে লাস্ট 1 বছর যাবত বা 1 বছরের বেশি সময় যাবত এই যে আলোচনা, দীর্ঘ আলোচনা হচ্ছিল, শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, পাকিস্তানের কোনো এয়ারওয়েজ যেহেতু বাংলাদেশ যেতে পারছে না, আর যেতে হলেও কিন্তু শ্রীলঙ্কা ঘুরে আসতে হবে, এতে কিন্তু আহ, পথ প্রায় 1.5 গুণ বা দ্বিগুণ বেশি হয়ে যাবে। তো এই জন্য শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে না, শুধুমাত্র বাংলাদেশের যে এয়ারওয়েজ সেটাই শুধু পরিচালনা করুক, পাকিস্তান থেকে কেউ এটা পরিচালনা করবে না। ইভেন ঢাকা টু করাচি যে বিমান চলাচল হচ্ছে, এর জন্য কিন্তু করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার জন্য আলাদা কিন্তু স্লটের ব্যবস্থাও করেছে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু মানুষ আছে বা আমার দর্শকেরও একটা মোটামুটি একটা বড় অংশ আছে যারা পাকিস্তান যাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে। তো তাদের জন্য এটা বেসিক্যালি একটা ভালো নিউজ। আর বেসিক্যালি পাকিস্তানিরাও কিন্তু বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি অনেক পাকিস্তানিকে চিনি যারা আমাকে ফোন দেয় বা জিজ্ঞাসাও করে যে এটা আসলে আর কতদিন বা এমন এটা আর কতদিনের মধ্যে চালু হতে পারে। আর আপনারা হয়তো জানেন যে পাকিস্তানেও বাঙালি কলোনি আছে এবং বাংলাদেশেও কিন্তু পাকিস্তান কলোনি আছে। তো তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু মানে বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন আছে যারা পাকিস্তানে বসবাস করছে, পাকিস্তানিদেরও অনেক আত্মীয় স্বজন আছে যারা বাংলাদেশে বসবাস করছে। তো এই যে ইন্টারনাল একটা রিলেশন তৈরি হবে এক দেশের সাথে আর এক দেশের, এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে আমরা আশা করছি। ইভেন পাকিস্তানের সাথে কিন্তু আমাদের বাণিজ্যিক যাত্রাও শুরু হয়েছে বলতে হবে। আম, এটাও প্রায় বছর খানিকই হয়ে গেল। পাকিস্তানের করাচি থেকে কিন্তু চট্টগ্রামে এখন রেগুলার বলতে গেলে পণ্য আনা নেওয়া হচ্ছে। তো দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় একটা দিক উন্মোচিত হয়েছে, কারণ ইতিপূর্বে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যগুলো হতো সেগুলো কিন্তু শ্রীলঙ্কার বন্দর থেকে ট্রানজিট করতে হতো অথবা সিঙ্গাপুর থেকে ট্রানজিট করতে হতো, যেটা ছিল কিনা অতিরিক্ত ব্যয়বহুল। তো এই মুহূর্তে এই ব্যয়বহুল যে সাবজেক্টটা সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারতেছি। তো এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস দিতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তিনি যদি এটা মেনে না নিতেন, অর্থাৎ তার দেশের এয়ারলাইন্সের এক প্রকারের একটা একটা ক্ষতি না হোক, অন্তত লাভজনক কিছু তো হচ্ছে না, তো সেই বিষয়টা তারা মেনে নিয়ে যে অনুমতিটা দিয়েছে, এটার জন্য থ্যাঙ্কস। এবং অনেকে হয়তো আবার প্রশ্ন করবেন যে ভাইয়া ভাড়া কত আসতে পারে, এটাই তো সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ সরাসরি বিমান চলাচল থাকা না থাকার কারণে ভাড়া পড়ে যেত প্রায় 1.5 লক্ষ টাকা, বা দেখা যাচ্ছে ন্যূনতম 90,000 টাকা, এখান থেকে প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত কখনো কখনো হতো, বিশেষ করে দুবাই থেকে যদি ট্রানজিট করতে হতো। তো ভাড়ার বিষয়ে বলি 30 থেকে 40-এর মধ্যেই হয়ে যাবে, এর বেশি যাবে না ভাড়া, বা হয়তো 2-1 হাজার টাকা কম বেশি হতে পারে, আনুমানিক এটা আমরা ধারণা করছি। তবে সবচেয়ে লেটেস্ট নিউজ হচ্ছে জানুয়ারি থেকে এটা চালু হচ্ছে, এবং 3 মাসের জন্য এটা হচ্ছে প্রাথমিকভাবে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার, এবং মার্চ মাস শেষ হলে আবারও নতুন করে অনুমতি নিতে হবে এবং নতুন করে অনুমতি নিয়ে আবার চালু করতে হবে। তো দর্শক, আপাতত এতটুকুই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।